অ্যান্সার দিব, তোমরা সাথে সাথে তোমাদের মতো করে অ্যান্সার দিতে থাকবা। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা যে প্রশ্নগুলো সলভ করাবো আমি একটা করে শুরু করি। তো এসএসসি 25 ব্যাচ তোমাদের আগামীকালকে তোমাদের বোর্ড এক্সাম। তো এই বোর্ড এক্সামে তোমাদের যাতে ভালো করতে পারো ফার্স্ট পেপারের মতো আমরা কিন্তু সেকেন্ড পেপারও তোমাদের ক্লাসের ব্যবস্থা করেছি। তো আজকে ক্লাসে শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নতে তোমরা যদি একটু খেয়াল করে লেখা আছে কি, অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে কখন। যদি এটা ম্যানেজমেন্টের প্রশ্নের সাথে তোমরা একটু রিলেট করতে পারবা, যেহেতু আমাদের কোম্পানি সংগঠন আমরা পড়ি, নর্মালি আমাদের জানতে হয় বা অংশীদারি ব্যবসা পড়তে হইলে আমাদেরকে জানতে হয় তথ্যগুলো। অংশীদারি কারবারের বিলোপ সাধন হওয়ার ক্ষেত্রে কিছু কিছু সিনারিও আমরা দেখতে পাই। নর্মালি কি অংশীদারি ব্যবসা একটা চুক্তির আন্ডারে হয়, সেটা মৌখিক হইতে পারে, সেটা লিখিত হইতে পারে। এখন কোনো অংশীদার যদি সেই চুক্তি ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু বিলোপ সাধন ঘটতে পারে। এবং শুধু যে চুক্তি ভঙ্গ করার কারণে বিলোপ সাধন ঘটে বিষয়টা এমন না। কোনো অংশীদার যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অংশীদারি বা কারবার বিলোপ সাধন হতে পারে। কোনো অংশীদার যদি মারা যায় সেক্ষেত্রে অংশীদারি কারবার বিলোপ সাধন হতে পারে। এবং কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করে সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। তবে এক্ষেত্রে আমরা যখন দেখি কোনো সময় যদি এমন হয় যে কোনো অংশীদার মৃত্যুবরণ করে, তাহলে সেক্ষেত্রে তার যদি নাবালক সন্তান থাকে, অংশীদারি ব্যবসায় যে অংশীদাররা আছে তারা চাইলে তাকে নাবালক হিসেবে নাবালক অংশীদার হিসেবে তাকে গ্রহণ করতে পারে। এবং এই ক্ষেত্রে নাবালকের দায় কিন্তু থাকবে সীমিত, নাবালকের দায় কিন্তু অসীম থাকবে না। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3। পরের যে প্রশ্নটা আছে একটু খেয়াল করো। পরের প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে রাফি তার অংশীদারি ব্যবসা হতে প্রতি মাসে আমি যে আজকে প্রশ্নগুলো ডিসকাশন করব, এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম শিক্ষার্থী এই প্রশ্নগুলোতে খুবই কনফিউজ থাকবে এবং এই প্রশ্নগুলোতে কিন্তু ভুলভাল অ্যান্সার দিবে। তার মানে শুরুতে যারা তোমরা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা শেষ পর্যন্ত কিন্তু ক্লাসে থাকতে হবে, এতটুকু প্রমিস বা এতটুকু নিশ্চয়তা তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। ওকে, দেখো রাফি তার অংশীদারি ব্যবসা হতে প্রতি মাসে 3,000 টাকা করে সারা বছর উত্তোলন করে, বছরে 10,000 টাকার মূল্যের পণ্য উত্তোলন করেন। তাহলে দেখো তো দুই ধরনের উত্তোলন পাচ্ছি, একটা হচ্ছে পণ্য উত্তোলন আর একটা হচ্ছে কি সারা মাসে বা সারা বছর ধরে উত্তোলন। এখন সেক্ষেত্রে 6% হারে উত্তোলনের সুদ কত টাকা হবে। একটু খেয়াল করো যে এখানে রাফি তার অংশীদারি কারবার হতে প্রতি মাসে 3,000 টাকা করে উত্তোলন করে। কত টাকা? 3,000 টাকা করে প্রতি মাসে উত্তোলন করে। তাহলে 12 মাসে সে টোটাল উত্তোলন করতেছে 3 × 36,000 টাকা। এখানে সমস্যা হচ্ছে, এখানে যেহেতু প্রতি মাসে লেখা আছে, প্রতি মাসে শুরুতেও লেখা নেই, শেষেও লেখা নেই, মাঝামাঝি লেখা নেই, তাহলে আমরা ধরে নিব যে এখানে সে একটা বাৎসরিক উত্তোলনের উপরে যখন এরকম ভাবে ডেট দেওয়া থাকে না, প্রতি মাসের শুরুতে না শেষে না মাঝামাঝি, তখন আমরা কয় মাসের সুদ ধরি? 6 মাসের সুদ ধরি, তোমরা অলরেডি জানো। তো এক্ষেত্রে 36,000 টাকার উপর 6% যদি সুদ ধরো, 36,000 টাকার উপর যদি 6% সুদ ধরো তাহলে কত আসে? 36 × 6%, 180 টাকা আসবে। এই 180-র সাথে আমরা গুণ করবো কত? এই 180-র সাথে আমরা গুণ করবো 6। ওকে, তাহলে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 180 না, সরি আমি একটু কাউন্ট করতে হয়তো ভুল হতে পারে। 36,000 × 0.06, সরি একটু ভুল হয়েছে ভাই, কাউন্ট একটু ভুল হয়েছে। 36,000-এর উপরে হচ্ছে 36,000-এর উপরে 3 × 36, 36,000 টাকার উপরে ইন্টু 0.06, আমাদের আসতেছে 2160। ওকে, 2160 হচ্ছে আমাদের সুদ আসতেছে। এবং আমরা জানি কি, যেহেতু 6 মাসে সুদ ধরতে হবে, এটা কি 1 বছরের সুদ, এটাকে 6 মাসে কনভার্ট করবো। 6 মাসে কনভার্ট করতে গেলে কি আমরা হয়তো 12/6 দিতে পারি, অথবা হচ্ছে ডিরেক্ট সরাসরি 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2160-কে 2 দিয়ে ভাগ করলে যা থাকে সেটা হচ্ছে 1080। এই 1080টা হচ্ছে কি আমাদের এই যে নগদ টাকা উত্তোলন করা হচ্ছে প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে, সেটা সুদ। যেহেতু 6 মাসের সুদ কাউন্ট করতে হবে, তার মানে আমরা এখানে 1080 টাকা ধরলাম। আর পণ্যের ক্ষেত্রে কত টাকা ছিল? পণ্যের ক্ষেত্রে ছিল 10,000 টাকা। এন্ড 10,000-এর উপরে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি সেম ভাবে এখানে আবার কি, যেহেতু এককালীন, তার মানে এখানে 12 দিয়ে গুণ হবে না, যা সরাসরি 6%-এ কনভার্ট করবো। তাহলে 10,000 টাকা 6% কত? 600 টাকা। তাহলে এখানে 600 টাকা লিখলাম। 600-কে আমরা হচ্ছে যদি 2 দিয়ে ভাগ করি, যেহেতু কত মাসের সুদ ধরতে হবে? 6 মাসের সুদ, তাহলে 2 দিয়ে ভাগ করলে 300। তাহলে 1080 এবং 300 যোগ করলে কত আসে? 1380। এই 1380 হচ্ছে কি আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1380। ঠিক আছে, আচ্ছা আই হোপ বুঝতে পারছি কিভাবে করলাম। একটু যদি আবার তোমাদেরকে দেখাই, প্রথমত হচ্ছে আমরা এখানে যে প্রত্যেক মাসে মাসে টাকা উত্তোলন করা হচ্ছে 3,000 টাকা, সেটা সুদ ধরলাম 6%। সেটা সুদ ধরার পরে আমরা এটা এরকমও করতে পারি, সুদ ধরার পরে 12 দিয়ে গুণ করতে পারি, যেহেতু এখানে 12 মাসে সুদ করা হচ্ছে, সেম অ্যান্সারটাই আসবে। এরপরে যেহেতু কোনো তারিখ উল্লেখ করা নাই, যে প্রতি মাসের শুরুতে মাঝামাঝি শেষে কোনো কিছু উল্লেখ করা না থাকলে সেক্ষেত্রে 6 মাসের সুদ ধরতে হবে। তার মানে যে অ্যামাউন্টটা আসবে সেটা যদি 1 বছরে, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের 6 মাসের সুদ অর্থাৎ 1080 টাকা বের হবে।
পণ্য উত্তোলনের ক্ষেত্রে সেম ভাবে 6 মাসের সুদ 300 টাকা আসছে, তার মানে 1080 সাথে 300 টাকা যোগ করবো, 1380 টাকা বের হবে। পরের প্রশ্নটা একটু খেয়াল করো, রনি, রিপা এবং রূপার প্রারম্ভিক মূলধন যথাক্রমে 5 লাখ, 3 লাখ এবং 4 লাখ। মূলধনের সুদের হার 10%, সারা বছর নিট মুনাফা 13 টাকা হলে রূপা কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর 10% কমিশন পায়। এখন প্রশ্নটা হচ্ছে কারবারে বিনিয়োজিত মূলধনের সুদ কত টাকা? দেখো তো কারবারে বিনিয়োজিত মূলধন কি কি আছে। এখানে বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে আছে রনির কত টাকা আছে, রনির হচ্ছে 5 লাখ, রিপার আছে 3 লাখ, রূপার আছে 4 লাখ। তাহলে 5 3 8, 8 আর 4 কত, 12 লাখ। এই 12 লাখ টাকা হচ্ছে কি বিনিয়োজিত মূলধন, কিন্তু বিনিয়োজিত মূলধনের সুদ চাইছে, এখানে মূলধন চাই নাই। তার মানে 12 লাখ টাকা যদি বিনিয়োজিত মূলধন হয়, এখন আমরা দেখতে হবে মূলধনের সুদ এখানে কত পার্সেন্ট। মূলধনের সুদ হচ্ছে কত, 10%। তার মানে 12 লাখ টাকা 10% কত আসবে, 12 লাখ টাকা 10% আসবে 1,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1,20,000 টাকা কি বিনিয়োজিত মূলধনের উপর সুদ। বুঝতে পারছি সবাই? পরের প্রশ্নটা দেখো তো, রূপার প্রাপ্য কমিশন কত টাকা? রূপার প্রাপ্য কমিশন, এখন দেখো তো রূপা আসলে কিসের উপর কমিশন পাবে? রূপা কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর 10% হারে কমিশন পায়। দেখো তো পরবর্তী নিট মুনাফার উপর 10% হারে কমিশন পায়, তাহলে নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে 4,10,000 টাকা। এই যে 4,10,000 টাকা আছে, এটা হচ্ছে কি 4,10,000 না, সরি 4,51,000 টাকা। 4,51,000 টাকা, এই 4,51,000 টাকার উপরে দেখো তো সে কি বলছে, কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর। কিসের উপর? কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর 10% হারে কমিশন পায়। যখন পরবর্তী কথা বলা থাকে তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা ডিভাইডেড বাই 110 করি, কারণ 100-এর সাথে 110 মানে যেহেতু পরবর্তী বলা আছে তার মানে 10 যোগ হবে, যেহেতু 10% সুদের হার ইন্টু এখানে 10 হবে। তাহলে কাটাকাটি করি, একটু কাটাকাটি করে বের করি কত আসে। 4,51,000, 4,51,000 ইন্টু 10 ভাগ 110, 41,000 আসছে। 41,000, ঠিক আছে, 41,000 হচ্ছে কি আমার ক্ষয় অ্যান্সার। কত আসলো এখানে? 41,000। এটা হচ্ছে কি রূপার কমিশন, রূপার প্রাপ্য কমিশন কত টাকা? 41,000 টাকা। বুঝতে পারছি? পরে যে প্রশ্নটা আছে, অংশীদারি কারবারে উত্তোলনের সুদ কি নির্দেশ করে? অংশীদারি কারবারের উত্তোলনের সুদ, যখন অংশীদারি ব্যবসায় মানে একটা অংশীদারি ব্যবসায় যখন অংশীদারগণ তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য থেকে নগদ টাকা উত্তোলন করে অথবা পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে সে একটা সুদ দেয় মূলধন, যেহেতু সে এখানে বিনিয়োজিত মূলধন দিচ্ছে এবং সে উত্তোলন করলে উত্তোলনের বিনিময়ে একটা সুদ দিতে পারে। এন্ড এই যে সুদটা দিবে, এই সুদটা কি ব্যবসার জন্য একটা আয়। এটা সুদটা কি ব্যবসার জন্য একটা আয়। অংশীদারের কথা চিন্তা করলে অংশীদারের জন্য একটা ব্যয়, অংশীদারের জন্য ব্যয়, কিন্তু এটা কি, এটা অংশীদারি কারবারের জন্য একটা আয়। এবং সেই আচ্ছা অতিরিক্ত কথা না বলে অনেক জ্ঞান বলবা। মোট শেয়ার 20,000 টাকা, শেয়ার প্রতি অভিহিত মূল্য 10 টাকা, শেয়ার প্রতি 2 টাকা হারে 2 টাকা অধিহার সহ কোম্পানি 16,000টি শেয়ার ইস্যু করলে কোম্পানির শেয়ার মূলধন কত? আচ্ছা, যখন শেয়ার মূলধনের কথা বলা আসবে তখন যে পরিমাণে শেয়ার ইস্যু হবে মার্কেটে, সেই শেয়ারের বেসিক যে প্রাইসটা অর্থাৎ বেস ভ্যালু দিয়ে গুণ করবো। তাহলে দেখো তো 16,000টি শেয়ার ইস্যু করছে, 16,000টি শেয়ার ইস্যু করছে। পরেরটাতে কি ছিল? ওকে, 16,000টি শেয়ার ইস্যু করা হলো। দেখো তো প্রত্যেকটা শেয়ারের মূল্য কত? শেয়ার প্রতি 2 টাকা অধিহার সহ, কিন্তু অধিহারটা যেহেতু শেয়ার মূলধনের সাথে যুক্ত না, এটা হচ্ছে কি শেয়ার অধিহার, শেয়ার প্রিমিয়াম নামে আসবে। অভিহিত মূল্য 10 টাকা দিয়ে গুণ করবো। তাহলে অভিহিত মূল্য যদি 10 টাকা দিয়ে গুণ করা হয় তাহলে 1,60,000 টাকা, এটা হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন হিসাবে যাবে কোনটা? যতটুকু শেয়ার ইস্যু করা হয়েছে, পাশাপাশি যে অভিহিত মূল্যটা ছিল বা বেস ভ্যালু ছিল সেটা দিয়ে গুণ করবো। পরের প্রশ্নটা দেখো, অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হয় তাকে কি বলা হয়? দেখো, অনুমোদিত মূলধনের যে অংশ আমরা বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার করব তাকে আমরা বলবো কি? তাকে আমরা কি ইস্যুকৃত মূলধন বলবো। কি ইস্যুকৃত? দেখো, অনুমোদিত মূলধনের যে অংশ আমরা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করতেছি সেটা হচ্ছে ইস্যুকৃত। তার মধ্যে থেকে যদি এমন হয় যে আমরা সবগুলো শেয়ার ইস্যু করতে পারি না, তাহলে যতটুকু শেয়ার ইস্যু করবো ততটুকু হচ্ছে বিলিখিত ও তলবকৃত মূলধনের মধ্যে পড়বে। তাহলে এটা অ্যান্সারটা কি? এটা অ্যান্সারটা হচ্ছে ইস্যুকৃত মূলধন। পরের প্রশ্নটা, অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদানের জাবেদা কি হবে? অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদানের জাবেদা কি হতে পারে? অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা যখন আমরা শেয়ার আবেদন পাই, আমরা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আবেদন পাই, তখন আমরা কি ব্যাংকে বাড়ায় ফেলি, ব্যাংকে ডেবিট করি, অর্থাৎ ব্যাংকের টাকা বাড়ে এবং শেয়ার মূলধনের টাকা কি হয়? শেয়ার মূলধনের টাকা বাড়ে, শেয়ার মূলধনের টাকা বাড়ে। তার মানে এটাও ডেবিট হয়, এটা ক্রেডিট হয়, যেটা শেয়ার মূলধন। আর শেয়ার মূলধন তো সরাসরি বাড়ে না, শেয়ার আবেদন হিসাব নামে বাড়ে। তার মানে শেয়ার আবেদন জিনিসটা কিন্তু শেয়ার মূলধন হিসাবে চলে যাচ্ছে।
এখন যদি এমন হয় যে আবেদনের টাকা ফেরত দিচ্ছি, তাহলে তারা অপোজিট কাজটা করতে হবে, ব্যাংকের টাকা কমাই দিতে হবে, শেয়ার মূলধনের টাকা কমাই দিতে হবে। অর্থাৎ শেয়ার মূলধনের টাকা কমালে কি হবে? ডেবিট হবে, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা হচ্ছে কি যখন আবেদনের টাকা ফেরত প্রদান করা হয় তখন। কিন্তু যখন আমরা শেয়ার আবেদন পাই তখন কি হয়? ব্যাংক হিসাব ডেবিট হয়, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়। ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি দীর্ঘমেয়াদী দায়? দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণপত্র, তোমরা দেখতেই পাচ্ছ ঋণপত্র একটা দীর্ঘমেয়াদী দায়, কিন্তু পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় নোট, এই তিনটাই হচ্ছে কি স্বল্পমেয়াদী দায়ের মধ্যে পড়তেছে। তাহলে এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। শেয়ার বিক্রির জন্য কোন দলিলটির প্রয়োজন হয়? শেয়ার বিক্রির জন্য কি আমাদের বিবরণ পত্র প্রয়োজন হয়। কিভাবে দেখো তো, একটা কোম্পানি যখন শেয়ার বিক্রি করতে চায় তখন তার বিবরণ পত্র সে প্রচার করে থাকে নিউজ পেপার বা অন্য যে কোনো মাধ্যমে, তার ওয়েবসাইট হতে পারে, তার টেলিভিশন হতে পারে। তো এই বিবরণ পত্র প্রচারের মাধ্যমে সে দেখায় যে তার কোম্পানির আর্থিক অবস্থা কেমন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন গুলো সে দেখানো হয়। এরপর হচ্ছে কোম্পানির শেয়ার ইস্যু করছে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলা থাকে, সবকিছু একটা ওভারঅল ড্রাফট আকারে সেখানে দেখায়। তো এই দলিলটি শেয়ার বিক্রয়ের জন্য মূলত প্রয়োজন হয়, বিবরণ পত্র প্রকাশ করা। আয় বিবরণী তৈরির সময় মুনাফাবিহীন বিক্রয় কি করতে হয়? তোমরা যদি যে কোনো একটা একাডেমিকের বই ফলো করে থাকো, দেখবা যে আয় বিবরণী তৈরি করার সময় আমরা এই যে মুনাফাবিহীন বিক্রয়, অর্থাৎ যে বিক্রয়, অর্থাৎ আমি যদি এমন হয় আমি 100 টাকা দিয়ে কিনে আনছি, 100 টাকা দিয়ে বিক্রয় করছি, তার মানে এখানে কোনো মুনাফা নাই, তাহলে এটা সরাসরি আমরা বিক্রয় থেকেও বাদ দিব, ক্রয় থেকেও বাদ দিব, কারণ এখানে কোনো প্রফিট নাই। তাহলে এটা সরাসরি বিক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে। মুনাফাবিহীন বিক্রয় একই সাথে ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে, কারণ এখানে তোমার লাভ নসেই তোমার জীবনটাই লস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হচ্ছে 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। শেয়ার অবহার কি ধরনের সম্পত্তি? শেয়ার অবহার একটা অলিক বা ভুয়া সম্পদ। কি ধরনের সম্পদ? শেয়ার অবহার হচ্ছে একটি অলিক অথবা ভুয়া সম্পদ। কোনটি মালিকের সত্ত্বের অংশ নয়? দেখো তো, সাধারণ সঞ্চিতি, তারপর হচ্ছে কি পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, এই তিনটাই কিন্তু মালিকের সত্ত্বের অংশ। কিন্তু বন্ডটা হচ্ছে কি দায়, এটা মালিকের সত্ত্বের অংশের মধ্যে পড়তেছে না। বন্ডটা হচ্ছে কি, এটা একটা ঋণ, আমি ঋণ নিচ্ছি, ঋণপত্র ইস্যু করার মাধ্যমে আমি ঋণ নিচ্ছি গ্রাহকের কাছ থেকে, তারপরে এটা আমার একটা লায়াবিলিটিস এর পার্ট, তাহলে এটা কখনো মালিকের সত্ত্বের অংশ অন্তর্ভুক্ত হতে পারছে না। 2023 সালে স্কয়ার কোম্পানির সম্পদ হ্রাস পায় 15,000 টাকা, দায় হ্রাস পায় এত টাকা। উক্ত বছরের মালিকের সত্ত্বের কি পরিবর্তন ঘটেছে? একটু খেয়াল করো তো, আমি যদি সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকের সত্ত্ব লিখি, এ ইকুয়াল টু এল প্লাস ওই লিখি, তাহলে এখানে দেখো তো আমাদের বের করতে বসে মালিকের সত্ত্ব। এই মালিকের সত্ত্বটা আমরা বের করবো, তার মানে যত ইফেক্ট আসবে সবকিছু মালিকের সত্ত্বের সাথে ইফেক্ট ঘটবে। কোম্পানির সম্পদ হ্রাস পায় 50,000, তাহলে মানে সম্পদ যদি 50,000 টাকা কমে যায়, তাহলে মালিকের সত্ত্ব কি হবে? মালিকের সত্ত্ব 50,000 টাকা কমে যাবে, তাহলে এখানে দুই পাশে 50,000 টাকা কমলো। এরপরে কি দায় হ্রাস পায় 90,000, তাহলে বলতো 90,000 টাকা যদি দায় হ্রাস পায়, তাহলে কি যেহেতু দুটাই ইফেক্টই যাবে এটার পাশে ওই পাশে, তার মানে 90,000 টাকা হচ্ছে আবার কি মালিকের সাথে বৃদ্ধি পাবে। তো যেহেতু 90,000 টাকা মালিকের সাথে বৃদ্ধি পাবে, একটু খেয়াল করো, আমি এখানে যোগ বিয়োগ পরে করতেছি। তাহলে দেখো তো মালিকের সাথে আইটেমের মধ্যে 90,000 হচ্ছে পজিটিভ, 50,000 হচ্ছে নেগেটিভ, তাহলে টোটাল পজিটিভ থাকতেছে কত? 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা হচ্ছে কি মালিকের সাথে পরিবর্তনের অ্যামাউন্ট। কত? 40,000 টাকা হচ্ছে কি বৃদ্ধি পাইছে, 40,000 টাকা পজিটিভে আছে, তার মানে 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? অ্যাপেক্স কোম্পানি লিমিটেডের বিক্রয় 3,76,000 টাকা, মোট মুনাফা 1,76,000, পরিচালন ব্যয় এত, নগদ এত টাকা, করের হার এত টাকা। এখন কথা হচ্ছে আয় বিবরণীতে কত টাকা কর হিসেবে দেখাইতে হবে? আয় বিবরণীতে কত টাকা কর হিসেবে দেখাইতে হবে? এখন আমরা একটু খেয়াল করি, আমাদের মোট মুনাফা কত? মোট মুনাফা হচ্ছে 1,76,000 টাকা। এই 1,76,000 টাকা কি মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিব, 66,000 টাকা বাদ দিচ্ছি। 66,000 টাকা যদি বাদ দিই তাহলে থাকে কত? 1,10,000 টাকা। এই 1,10,000 থেকে আমরা আবার কি লভ্যাংশ, না লভ্যাংশ তো বাদ যাবে না, অন্যান্য খরচ বাদ যাবে, অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ যাবে, তাহলে টোটাল থাকতেছে কত? 90,000 টাকা থাকতেছে আমাদের এখানে। এটা এখন এটার উপরে কি কর ধরো তো, 90,000 টাকার করের হার কত? 30%। তাহলে এখানে কত? 90,000 টাকার উপর 30% যদি কর ধরো, 3×9 = 27, তার মানে 27,000 টাকা হচ্ছে আমার কর। বুঝতে পারছি? আয় বিবরণীতে কর হিসাবে 27,000 টাকা দেখাইতে হবে, কারণ 90,000 টাকার 30% হচ্ছে 27,000 টাকা। 3×9 = 27,000 টাকা হচ্ছে আমার এখানে কর হিসেবে দেখাইতে হবে। সবাই ক্লিয়ার? যারা 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 ক্লাসে আছো তোমরা একটু রেসপন্স করবা যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। সবকিছু বুঝতে পারলে কিন্তু আমার সার্থকতা। নগদ লভ্যাংশ দেখাইতে হয় কোথায়? নগদ লভ্যাংশ, এই নগদ লভ্যাংশ আয় বিবরণীতে আসে না, কারণ এটা আয় বিবরণীতে আয় ব্যয় দেখাইতে হয়, মালিকের সাথে বিবরণীতে আসে না, এটা আসে সংরক্ষিত আয় বিবরণীতে, এবং সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ যায় কে? নগদ লভ্যাংশ, যেহেতু এটা মালিকের সাথে কমাচ্ছে, তার মানে সংরক্ষিত আয় বিবরণী থেকে নগদ লভ্যাংশটা কি হচ্ছে? বাদ যাচ্ছে।
পরেরটা দেখো, স্টার কোম্পানি লিমিটেডের কার্যকরী মূলধন 30,000 টাকা, চলতি অনুপাত 5:2, চলতি দায়ের পরিমাণ কত? একটু ভাই খেয়াল করো তো, কার্যকরী মূলধন কত? কার্যকরী মূলধন হচ্ছে 50,000 টাকা। কার্যকরী মূলধন কত? সরি 30,000 টাকা। কার্যকরী মূলধন কত? 30,000 টাকা। এখন বলতো চলতি অনুপাত 5:2, তাহলে কি চলতি অনুপাতের সূত্রটা কেমন? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, তার মানে এটা কি চলতি সম্পদ, এটা কি দায়। কার্যকরী মূলধন বের করে কি হবে? কার্যকরী মূলধন অনুপাত বের করে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইকুয়াল টু কার্যকরী মূলধন। তাহলে কত আসে? 5 থেকে 2 বাদ গেলে থাকে 3। তাহলে এই যে 30,000 আছে এটাকে 3 দিয়ে ভাগ করব, কারণ এটাও কার্যকরী মূলধন, এটাও কার্যকরী মূলধনের অনুপাত। এখন বের করতে বলছি কি চলতি দায়ের পরিমাণ। তাহলে চলতি দায় কত? 2, তার মানে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে থাকে কত? 20,000। এই 20,000 টাকা হচ্ছে কি আমার কার্যকরী চলতি দায়ের পরিমাণ। যদি বলতো সম্পদ বের করতে, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে কত দিয়ে ভাগ করতাম? তাহলে কি 3 দিয়ে ভাগ করতাম, 5 দিয়ে গুণ করতাম, তাহলে কি 50,000 টাকা হতো সম্পদ। বুঝতে পারছি? 50,000 টাকা হচ্ছে সম্পদ। চলতি অনুপাত কি ধরনের অনুপাত? চলতি অনুপাত এটা তারল্য অনুপাত, কারণ এটা তারল্যের সাথে জড়িত। চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, তরল সম্পদ ডিভাইড বাই চলতি দায়, এগুলো তারল্য সম্পদের সাথে জড়িত, ঠিক আছে? কোনটি মুনাফা উপার্জন অনুপাত? মুনাফা উপার্জন অনুপাত কি? মুনাফা উপার্জন অনুপাত হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এটা হচ্ছে মুনাফা উপার্জন অনুপাত। তোমাদের হচ্ছে কি চলতি অনুপাত, মুনাফা উপার্জন অনুপাত, এগুলো কিন্তু আন্ডার সূত্র আছে, 2-3টা করে সূত্র আছে, এগুলো তোমরা তো অলরেডি করতেছো। এই অধ্যায়টা থেকে জাস্ট সূত্র মনে রাখলে কিন্তু পুরোপুরিভাবে অধ্যায়টা কভার করে ফেলা পসিবল। স্থায়ী সম্পদ 6 লক্ষ টাকা, চলতি মূলধন 3 লক্ষ টাকা, চলতি দায় 1 লক্ষ টাকা, মোট সম্পদের পরিমাণ কত টাকা? দেখো তো, মোট সম্পদের পরিমাণ চাইছে, তাহলে মোট সম্পদ ইকুয়াল টু কি? টোটাল অ্যাসেট চাইছে। কি চাইছে? টোটাল অ্যাসেট। এখন টোটাল অ্যাসেট মানে কি? মোট সম্পদ। মোট সম্পদ বের করতে গেলে কারেন্ট অ্যাসেট লাগবে, চলতি সম্পদ যোগ তারপর কি কারেন্ট অ্যাসেট, স্থায়ী সম্পদ লাগবে, অর্থাৎ ফিক্সড অ্যাসেট লাগবে। তাহলে বলতো আমার এখানে স্থায়ী সম্পদ আছে কত? 6 লক্ষ টাকা, অর্থাৎ ফিক্সড অ্যাসেট আছে 6 লক্ষ টাকা। এবার বলতো চলতি সম্পদ বের করতে হবে। ভাই চলতি সম্পদ কি সরাসরি লেখা আছে? না, চলতি দায় আছে, চলতি মূলধন আছে। তা আমরা জানি কি চলতি দায় এবং চলতি মূলধন দুইটা যোগ করলে হয় কি চলতি সম্পদ। কি হয়? এই যে a = l + o না, l + o, তার মানে কি চলতি দায় এবং চলতি মূলধন যোগ করলে কি হবে? চলতি সম্পদ হবে। তাহলে চলতি মূলধন কত? 3 লাখ আর 1 লাখ, 4 লাখ। তাহলে টোটাল হচ্ছে এখানে কত? 4 লক্ষ টাকা। এখানে হচ্ছে কি চলতি সম্পদ। তাহলে যোগ করো তো ভাই, 10 লক্ষ টাকা আসে কি? 10 লক্ষ টাকা আসে মোট সম্পদ। মোট সম্পদের অ্যামাউন্ট কত আসে? 10 লক্ষ টাকা। বুঝতে পারছি সবাই? পরের প্রশ্নটা খেয়াল করো তো, তারল্য অনুপাতের আদর্শ মান কত? তারল্য অনুপাতের আদর্শ মান সবাই অনেকবার পাইছো, এটা বেশ অনেক বছর থেকে আসতেছে। তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। কত? 1:1। পণ্যের নকশা খরচ হচ্ছে, পণ্যের নকশা যেহেতু এটা সরাসরি পণ্য তৈরির সাথে জড়িত, কারণ এটাকে আমরা প্রত্যক্ষ খরচ বলি। পণ্যের নকশা অথবা ডিজাইন ডাইন, এটা কোন ধরনের খরচ হিসেবে কনসিডার করা হয়? প্রত্যক্ষ খরচ হিসেবে, কারণ এটা পণ্যের নকশা সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত, পণ্যের সাথে ডিরেক্ট রিলেটেড। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? ব্যয় নিয়ন্ত্রণ। কি? ব্যয় নিয়ন্ত্রণ। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কিভাবে আমরা ব্যয়টাকে মিনিমাইজ করতে পারি সেটা আসলে আমাদের এখানে খেয়াল রাখা। পরের প্রশ্নটা, কোন খরচটি রূপান্তর ব্যয়ের অন্তর্ভুক্ত নয়? রূপান্তর ব্যয় দেখো তো, ক্রয় পরিবহন এটা কিন্তু রূপান্তর ব্যয়ের সাথে জড়িত না। কিভাবে? আমরা যখন একটা প্রোডাক্ট আমরা যখন ক্রয় করে আনি, তার সাথে যে আনুষঙ্গিক খরচ মানে পরিবহন রিলেটেড খরচ হয়, সেটা কিন্তু ক্রয় পরিবহন, এটা রূপান্তর সাথে না, এটা কিন্তু পণ্য ক্রয়ের সাথে, উৎপাদনের সাথে আমরা জড়িত করতে পারি। কিন্তু মজুরি একটা প্রোডাক্টকে কনভার্ট করতে কাজে লাগে, কারখানা ভাড়া, কারখানার মধ্যে রেখে প্রোডাক্টটা কনভার্ট করা হয়, রূপান্তর করা হয়, এবং অবচয়, যে মেশিনের অবচয়টা হয়, মেশিন দিয়ে তো আমরা রূপান্তর করব। তার মানে বাকি 3টা কিন্তু রূপান্তর ব্যয়, কিন্তু খরচ এই ক্রয় পরিবহনটা কিন্তু রূপান্তর ব্যয়ের মধ্যে পড়তেছে না। পরেরটা দেখো, কাঁচামাল ব্যয় 5,000 টাকা, মজুরি খরচ কত ভাই? 3,000 টাকা, উৎপাদন পরিব্যয় 2,000 টাকা হলে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? আমরা জানি কি উৎপাদন ব্যয় বের করার সূত্র কি? উৎপাদন ব্যয় বের করতে হলে কাঁচামাল যোগ করতে হবে, মজুরি যোগ করতে হবে, কারখানা পরিব্যয় যোগ করতে হবে। তাহলে 3টা ফিগার যদি আমরা যোগ করি, 5,000, 2,000, 3,000, তাহলে টোটাল কত আসে? 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 10,000 টাকা হচ্ছে কি আমার উৎপাদন ব্যয়। এই 10,000 টাকা কি ভাই? আমার উৎপাদন ব্যয়। 3টা ফিগারই যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাচ্ছি। ব্যয়ের উপাদান কয়টি বলো তো ভাই? ব্যয়ের উপাদান হচ্ছে টোটাল 3টা। ব্যয়ের উপাদান কয়টি? ব্যয়ের উপাদান হচ্ছে টোটাল 3টা। কি কি? কাঁচামাল, শ্রম এবং অন্যান্য উপরিব্যয়। কি কি? কাঁচামাল, শ্রম এবং অন্যান্য উপরিব্যয়। কাঁচামাল, শ্রম এবং অন্যান্য উপরিব্যয়।
এগুলো হচ্ছে কি ব্যয়ের উপাদান, এই তিনটা হচ্ছে কি ব্যয়ের উপাদান, একটু মুখস্থ রাখবো এটা। মজুরি বেতনের উপার্জন খাত কোনটি? মজুরি অথবা বেতন। উপার্জন খাত বলতে কি বোঝানো হচ্ছে? যেখান থেকে তুমি মজুরি বা বেতন আদায় করতে পারবা, অর্থাৎ এমন একটা সোর্স যেটা তোমাকে মজুরি বা বেতন দিবে, অর্থাৎ তোমার স্যালারি ইনক্রিজ করবে অথবা তোমার মজুরিটা ইনক্রিজ করবে। তাহলে দেখা যাচ্ছে গ্রুপ বিমা থেকে তো আমার স্যালারি আসতেছে না, আসার সুযোগ আছে? এখান থেকে প্রয়োজনে এখান থেকে কোম্পানি চাইলে আমার স্যালারি থেকে কেটে নিবে, তাহলে উপার্জন খাত না, এটা কর্তন খাত হিসাবে। অগ্রিম বেতন কি? আমি তো অলরেডি বেতন পাচ্ছি, তার মানে এটা উপার্জনের আলাদা কোনো খাত না। কল্যাণ তহবিল থেকেও কিন্তু আমার বেতন থেকে কেটে নিয়ে যাচ্ছে, তার মানে কর্তন খাত হিসেবে আমরা দেখতে পারি। কমিশন, এটা হচ্ছে একটা উপার্জন খাত, বা এটা কি মজুরি বা বেতনের উপার্জন খাত। কিভাবে খেয়াল করো তো, তুমি যদি এমন হয় যে তুমি এই মাসে তুমি ওভারটাইম করছো বা তুমি এক্সট্রা প্রোডাক্ট উৎপাদন করছো, তাহলে সেক্ষেত্রে কি তোমার একটা বেশি উৎপাদন করার কারণে, যেহেতু প্রোডাক্ট উৎপাদন, এই যে বেকারি গুলো আছে, বেকারি গুলাতে তুমি যত বেশি উৎপাদন করবা তার অনুপাতে তুমি কমিশন পাবা, বা যত বেশি সেল করবা তার অনুপাতে তুমি কমিশন পাবা। তো এই ক্ষেত্রে কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে কি তুমি কতটুকু, কমিশনটা ডিপেন্ড করতেছে তুমি কতটুকু ইফিসিয়েন্টলি কাজগুলো করতেছো তার উপরে। তো সেই জন্য আমরা এটাকে বলতে পারি এটা একটা উপার্জন খাত। কমিশনটা কি ভাই? কমিশনটা হচ্ছে একটা বেতন বা মজুরির উপার্জন খাত। অনার্থিক সুবিধা কি ভাই? যেখানে সরাসরি টাকা পয়সা পাবা না, কিন্তু একটা সেবা পাবা, সুবিধা পাবা, টিফিন, বোনাস, ইনসেন্টিভ, এগুলো হচ্ছে কি আর্থিক সুবিধা। কিন্তু প্রশিক্ষণ এটা কি অনার্থিক, এটা স্কিলস এর সাথে জড়িত, তার মানে এটা একটা অনার্থিক সুবিধা। ওকে, মজুত পণ্য হিসাব রক্ষণের কয়টি পদ্ধতি রয়েছে? মজুত পণ্য হিসাব রক্ষণের টোটাল পদ্ধতি আছে টোটাল কয়টা? দুইটা। একটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি। কি কি? নিত্য আর একটা হচ্ছে কালান্তিক, একটু মনে রাখবে এটা। নিত্য মজুত পদ্ধতি, নিত্য মজুদ আর একটা হচ্ছে কি কালান্তিক। নিত্য মজুদ পদ্ধতি, কালান্তিক মজুদ পদ্ধতি। নিত্য মজুদ পদ্ধতি, কালান্তিক মজুদ পদ্ধতি। আচ্ছা, স্টোর লেজার বা মাল খতিয়ান কে সংরক্ষণ করেন? স্টোর লেজার বা মাল খতিয়ান উৎপাদন ব্যয় হিসাব রক্ষক, গুদাম রক্ষক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক। সবাই একটু রেসপন্স করো, এই প্রশ্নটার উত্তর তোমরা দিবা। তোমাদের কাছ থেকে আমি কোনো প্রশ্ন উত্তর নিই নেই, এই প্রশ্ন উত্তরটা তোমরা একটু দাও। সবাই এই প্রশ্নটার উত্তর দিবা, 30 নম্বর প্রশ্ন উত্তর দিবা সবাই। 30 নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই, 30 নম্বর প্রশ্নের উত্তর দাও, 30 নম্বর প্রশ্নের উত্তর দাও দেখি সবাই, একটু 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। তিরিশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো দেখি ভাই, 30-এর অ্যান্সার দাও, 30-এর জলদি করে অ্যান্সার দিবা। 30-এর অ্যান্সার দাও জলদি করে। সবাই একটু 30 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও, সবাই একটু 30 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। 30-এর এম, ইমরান আলী বলছে 30-এর এম হবে, বাকিরা একটু রেসপন্স করো দেখি। 30-এর এম বলতেছে। আচ্ছা, তোমরা রেসপন্স করতেছো খুবই কম শিক্ষার্থী। আমরা কিন্তু এরপরে কিন্তু ক্লাস এইটাই কিন্তু লাস্ট এমসিকিউ হিসেবে রাখবো। হ্যাঁ, প্রয়োজনে আমরা রাতের বেলা আরেকবার লাইভে আসবো প্রয়োজনে। হ্যাঁ, সেটা রাত 9টা হইতে পারে, রাত 8টায় হইতে পারে, যেহেতু এখন সব ম্যাক্সিমাম শিক্ষার্থী ঘুমাইতেছে মনে হচ্ছে। তো আমরা রাতের বেলার প্রয়োজনে আরেকবার লাইভে আসবো। এখন হচ্ছে মূলত আমরা তোমাদেরকে প্রশ্নটা একটু সলভ করে দিই। একটু খেয়াল করো, 30-এর এটার অ্যান্সারটা হচ্ছে কি স্টোর লেজার বা মাল খতিয়ান সংরক্ষণ করেন কি? দেখো, যে গুদাম রক্ষক আছেন তার মূলত দায়িত্ব থাকে কি, মূলত তোমাদের উপর মূলত দায়িত্ব থাকে একটা গুদামের মধ্যে কি পরিমাণের মাল এন্ট্রি হয়েছে, কি পরিমাণের মাল আউট হয়েছে, সবকিছু হিসাবভুক্ত করা, এটা হচ্ছে গুদাম রক্ষকের কাজ। কিন্তু অনেকেই ভাবতে পারে উৎপাদন ব্যয় হিসাব রক্ষক এটা হিসাবভুক্ত করে থাকে। উৎপাদন ব্যয় হিসাব রক্ষক এই সংরক্ষণ করে থাকেন, বিষয়টা এমন না। উৎপাদন ব্যয় হিসাব রক্ষকের জন্য কি এই যে স্টোরেজের দরকার হয়, কিন্তু মূলত সংরক্ষণের কাজ করে গুদাম রক্ষক। এটার ইউজেস মানে এটার ব্যবহার করে কে? ব্যবহার করে উৎপাদন ব্যয় হিসাব রক্ষক। তার মানে এটা অ্যান্সারটাকে একটু ঘুরে পেছে আসলে কিন্তু অ্যান্সারটা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হয়ে যায়? যদি বলে যে স্টোর লেজার মাল খতিয়ান কে ব্যবহার করেন কে? উৎপাদন ব্যয় হিসাব রক্ষক, কিন্তু সংরক্ষণ করেন কে? গুদাম রক্ষক। বুঝতে পারছি সবাই? সংরক্ষণ করেন কে? গুদাম রক্ষক। আচ্ছা, এখন একটু তোমাদেরকে বলে রাখতে চাই,
আজকে এখন এই ক্লাসের ডিউরেশন কিন্তু আমি চাইছিলাম যে আজকে এখনই প্রায় অনেকগুলো প্রশ্ন সলভ করাইতে, কিন্তু তোমাদের উপস্থিতি এখন যেহেতু কম, আমি রাতের বেলা দরকার লাইভে আসবো বা তোমাদেরকে আমি প্রশ্নগুলো দিয়ে দিব পিডিএফ ফাইলটা কিভাবে পাবা সেটাও দেখা দিব না। তো তোমরা হচ্ছে একটু বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটির যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো সিট নিয়ে পড়ার বা আসন নিয়ে পড়ার, তাদের জন্য কিন্তু আমাদের ঢাবি সপ্তমূলক ব্যাচ আছে, আর মাত্র 145 জন শিক্ষার্থীর জন্য আমাদের একটা অফার আছে। এটা ডে বাই ডে, মানে কিছুক্ষণ পর পরই আসলে এই সিট গুলা কমতেছে, মানে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে 148, সেটা এখন 145 বলতেছে, আস্তে আস্তে সংখ্যাটা কমতেছে। তো এখানে মাত্র 2,999 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু পাচ্ছ সকল বিষয়ের প্রবুক। বাংলার একটা বই পাবা, ইংরেজির একটা বই পাবা, হিসাব বিজ্ঞানের একটা বই পাবা, ম্যানেজমেন্টের একটা বই পাবা, পাশাপাশি ফিনান্স অথবা মার্কেটিং বই পাবা। তো এই যে প্রবুক গুলো আছে, প্রবুক গুলাতে আমরা একদম তোমার সকল কন্টেন্ট দিয়ে রেখেছি। তোমার এমসিকিউ রিটার্ন থেকে শুরু করে তোমার বিগত বছরের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোর প্রশ্ন, আমাদের নিজস্ব প্রশ্ন, সবকিছু এখানে আছে। এবং এই বইগুলো পড়লে তোমার আর কোনো বই পড়তে হবে না, জাস্ট ভোকাবুলারি অথবা প্রিপারেশন, এই ভোকাবুলারি এবং প্রিপারেশনের জন্য আলাদা একটা বই নিতে হবে, এছাড়া কিছু লাগবে না জাস্ট। হ্যাঁ, এবং এই বইয়ের সাথে আমরা টি শার্ট দিব তোমাদেরকে, আমরা কিছু সিক্রেট ফাইলস দিব, তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো মাত্র 2,999 টাকায়। 145 জন শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হতে পারবে। আর এবং এই কোর্সের ডিউরেশন ঢাবি জাবি রাবি চবি গুচ্ছ পর্যন্ত তোমরা এক কোর্সের মাধ্যমে সকল ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি কমপ্লিট করতে পারবা। যারা চাও এই কোর্সে ভর্তি হতে, তারা দ্রুত সময়ের মধ্যে পেজে মেসেজ দাও, অথবা এখানে এই যে একটা নাম্বার দেওয়া আছে 018524711092, এই নাম্বারে 510 টাকা সেন্ড মানি করে এখন প্রি বুকিং করতে পারো। এর ফলে তোমার কোর্সের পেমেন্ট কিন্তু 2,999 টাকাই থাকবে, পেমেন্ট কিন্তু আর বাড়বে না। হ্যাঁ, আর বইগুলো তুমি কুরিয়ারে পেয়ে যাচ্ছ। এবং এখানে যারা ক্লাস দিবে, ইংলিশে ক্লাস দিবে তোমাদের আনিস ভাই আমার নিজেরও শিক্ষক, অনেক বছর থেকে অ্যাডমিশনে পড়াচ্ছে, একাডেমিকে পড়াচ্ছে। বাংলার মুহিত ভাই ক্লাস দিবে, খুবই জনপ্রিয় বাংলা শিক্ষক। হিসাব বিজ্ঞানে আমার ক্লাস পাবা, 20-20 দায়িত্ব আমার, 100% 20-20 পাবা। এবং ফিনান্স অথবা মার্কেটিং এর জন্য তোমার আলাদা করে ঢাকা ইউনিভার্সিটি ফিনান্স ডিপার্টমেন্টের ভাইদেরকে পাবা, এবং ম্যানেজমেন্টের জন্য কিন্তু তোমাদের সিনিয়র ভাইরা আছে। তো একটা কোর্সে সকল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান। তো তোমরা এখানে একটা বিশ্বস্ততা পাচ্ছ, আমাদের বিগত বছরগুলোতে হিউজ স্টুডেন্ট চান্স পেয়েছে। তোমরা যদি চাও দেখতে যে ভাই আমি চাই আপনাদের এখান থেকে কারা কারা চান্স পেয়েছে একটা লিস্ট দেখতে, আমরা একটা সংক্ষিপ্ত লিস্ট তৈরি করছি, তাও অনেক বিশাল। তো সেই লিস্টটা দেখতে পারো। এর পাশাপাশি তোমরা হচ্ছে আমাদের যদি মনে হয় যে দ্রুত ভর্তিতে চাও, তাহলে 510 টাকা সেন্ড মানি করি এখন প্রি বুকিংটা কমপ্লিট করে ফেলে, এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন আমি মনে করি। পরবর্তীতে কোর্সের পেমেন্টটা হয়ে যাবে কত, 6,000, এখন 500 টাকা 50% ডিসকাউন্ট আছে, যে কারণে কোর্সের পেমেন্ট কম। তবে 145 জন শিক্ষার্থীর পরে কোর্সের পেমেন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই দেরি না করে যুক্ত হয়ে যাও। সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পরীক্ষা দিও খুব ভালোভাবে, কোনোভাবে যাতে পরীক্ষা খারাপ না হয় সেদিকে খেয়াল রাখবে, কারণ অ্যাডমিশনের বেসিকটা কিন্তু একাডেমিক থেকে আসে। একাডেমিকটা ভালো করে দাও, তাহলে কিন্তু পসিবল। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।